আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত 17ই মার্চ হতে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। তোমরা জানো, বর্তমান বিশ্বে করোনা ভাইরাস যে মহামারী আকার ধারণ করেছে তা প্রতিরোধকল্পে সমগ্র বিশ্বেই মোটামুটি এ ধরনের ব্যবস্থা করা হয়েছে। তো তোমাদের এই পরিস্থিতিতে তোমাদের যে পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে তা কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যার তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমাদের জন্য এ ধরনের অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওটি খুব সুন্দর করে দেখবে, খুব গুরুত্ব সহকারে দেখবে এবং ক্লাসটি বোঝার চেষ্টা করবে। তোমাদের যেহেতু 3টি শাখা রয়েছে, অনেক শাখাতেই হয়তোবা কোনো ক্লাস হয়েছে, কোনোটাতে হয় নাই। তো তারপরেও তোমরা যাদের ক্লাস হয়েছে তারাও আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। তো সেক্ষেত্রে আমি আজকে কিন্তু তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। তো আমরা নিচের চিত্রটি দেখি। আমরা এই চিত্রে কি দেখতে পাচ্ছি? আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কিছু লোক বসে আছে এবং একটা বিল্ডিং এর সামনে একটি গাড়ি, একটা পরিবেশ। এবং দেখো যে এখন দেখতে পাচ্ছি যে এই বিল্ডিং এর সামনে যে রাস্তা রয়েছে, রাস্তার উপর দিয়ে একটি গাড়ি যাচ্ছে এবং বিল্ডিং এর উপর দিয়ে একটি পাখি উড়ে গেল। তাহলে এই সার্বিক অবস্থাটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? তোমরা কি বুঝতে পারছো যে আমি আজকে কোন পার্ট নিয়ে আলোচনা করব? প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে গতি নিয়ে আলোচনা করব। আজকের পাঠে আমরা যা শিখব, স্থিতি ও গতি কি তা তোমরা বলতে পারবে এবং বিভিন্ন প্রকার গতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী, আমরা চিত্রটি দেখি। একটি টেবিলের উপরে আমরা মনে করি যে কিছু বই রয়েছে। কিছু খাতা রয়েছে, একটা কলম, একটা গ্লাস। তোমার আম্মু ধরো তোমাকে এক মগ দুধ খেতে দিয়ে গেছে, সেটাও টেবিলের উপর রেখে তুমি পড়ছো। এই সবগুলো বস্তু দেখো যে স্থির অবস্থায় রয়েছে। এই বই থেকে খাতার দূরত্বের কোনো পরিবর্তন হয়েছে কি? কোনো পরিবর্তন হয় নাই। কলম থেকে মগের কোনো পরিবর্তন হয়েছে? কোনো দূরত্বের পরিবর্তন হয় নাই। এবং এই টেবিলের উপরে যা কিছু বস্তু রয়েছে, কোনোটি দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। এ ধরনের পরিস্থিতিকে আমরা বলবো স্থিতি অবস্থা বা স্থির অবস্থা। দেখো, প্রত্যেকের সাপেক্ষে বস্তুগুলোর অবস্থান স্থির রয়েছে। এটার অবস্থানটা আমরা লক্ষ্য করি। বই, কলম, মগ এবং খাতা, এদের অবস্থান স্থির রয়েছে। এই অবস্থাকে আমরা কি বলবো? স্থিতি অবস্থা। তাহলে স্থিতি বা স্থির অবস্থা আমরা কাকে বলি? এর সংজ্ঞাটা কি? যে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। পারিপার্শ্বিকটা কি জিনিস? আমার চারপাশে যা কিছু রয়েছে, তোমরা পরিবেশ সম্পর্কে জানো যে আমাদের চারপাশে যা রয়েছে তাই পরিবেশ। আর আমাদের বিজ্ঞানের ভাষায় যখন আমরা কোনো কিছুর সঙ্গে তুলনা করব, সেটাই হচ্ছে পারিপার্শ্বিক, বা পরিবেশটাকে আমরা পারিপার্শ্বিক বলতে পারি। আমরা যদি বাসে করে যাই, বাসে যাবার সময় কি মনে হয়? যে রাস্তার সাইডের গাছগুলো পিছনের দিকে যাচ্ছে, আমরা সামনের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে পারিপার্শ্বিক। আমরা পারিপার্শ্বিকের সাপেক্ষে গতিশীল, এই কারণে আমরা সামনের দিকে যাই, গাছগুলো পিছন দিকে আসে। তো পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন অবস্থানের পরিবর্তন হয় না, তখন তাকে আমরা বলি স্থিতি অবস্থা। তুমি একটি জায়গায় যখন দাঁড়িয়ে থাকো, তখন দেখবা যে তোমার সামনের গাছ বা তোমার সামনের যা কিছু আছে, কোনো একটা বিল্ডিং রয়েছে, সেগুলোর দূরত্ব অপরিবর্তিত। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্থিতি অবস্থা। তোমরা এই সংজ্ঞাটি সুন্দর করে মুখস্থ করবে।
প্রিয় শিক্ষার্থী, আমরা এই চিত্রটি দেখি। এখানে তোমরা সবাই চিত্রটির সঙ্গে পরিচিত রয়েছে। এটা কি? আমাদের স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটা স্থির, এটি কোনো কিছুর সাপেক্ষে অবস্থান পরিবর্তন করছে না। এখানে যে গাছ রয়েছে, গাছ স্থির রয়েছে। এখানে কিছু গাছপালা রয়েছে, এই গাছপালাও স্থির রয়েছে। তো দেখো যে আমরা এই যে স্থির বা চলমান কিভাবে বুঝতেছি, যে স্মৃতিসৌধ, গাছ এবং এই যে গাছগুলো সবকিছু স্থির রয়েছে, কিন্তু এই ব্যক্তি দেখো যে তার অবস্থানটা এই গাছ থেকে, স্মৃতিসৌধ থেকে অবস্থানের পরিবর্তন ঘটলো। তোমরা দেখেছো যে একটি পাখি উড়ে গেল, তো সেখানেও দেখো যে অবস্থানের পরিবর্তন ঘটতেছে। এই গাছ থেকে এই ব্যক্তির দূরত্ব পরিবর্তন ঘটতেছে, দূরত্ব বাড়তেছে, কিন্তু এবং দেখো যে এখানে এই পাখিটির দূরত্ব আস্তে আস্তে স্মৃতিসৌধের সাপেক্ষে কমলো এবং আস্তে আস্তে আবার দূরত্ব বেড়ে গেল। তাহলে যখন পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটবে বা দূরত্বের পরিবর্তন ঘটবে, তাকে আমরা বলবো গতি অবস্থা। দেখো, স্মৃতিসৌধের সাপেক্ষে পাখি ও মানুষ গতিশীল, আর বাকি সবগুলো ছিল স্থিতিশীল। তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে। আগের সংজ্ঞাটাই মুখস্থ রাখলেই হবে, শুধু একটাতে না হলে আর একটাতে হলে। শুধু এখানে না বসিয়ে দিলেই স্থিতি হবে, আর হলে দিলেই হবে গতি। বিষয়টা তোমাদের বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। অনেকেই তোমাদের ধারণা থাকে যে বিজ্ঞানের বিষয় আমি শুধু বুঝবো, বুঝে পরীক্ষায় লিখবো। তখন পরীক্ষায় লিখতে গিয়ে আর মনে আসে না, তখন অনেক রকম সমস্যার তৈরি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে স্থিতি এবং গতি কাকে বলে। তবে আমরা যে স্থিতি এবং গতি সম্পর্কে শিখলাম, এই স্থিতি এবং গতি কোনোটি কিন্তু পরম নয়। পরম কথাটির অর্থ হচ্ছে যে আমরা আসলে প্রকৃত স্থিতি এবং গতি কিন্তু নির্ণয় করতে পারি না। সকল স্থিতি এবং সকল গতি আপেক্ষিক। কি কারণে? দেখো যে আমরা যখন ট্রেনে করে যাই বা বাসে করে যাই, তখন বাহিরের পরিবেশের সাপেক্ষে আমরা গতিশীল, অর্থাৎ বাহিরের গাছপালা, রাস্তাঘাট সব পিছনে যাচ্ছে, আমরা সামনের দিকে যাচ্ছি। কিন্তু বাসের ভিতরে বাসের ড্রাইভার যেখান থেকে বাসটা চালাচ্ছে, সেই ড্রাইভারের সাথে আমাদের কিন্তু অবস্থানের পরিবর্তন ঘটতেছে না। তাহলে ড্রাইভারের সাপেক্ষে আমরা স্থিতিশীল। তাহলে আমি একই ব্যক্তি, পরিবেশের সাপেক্ষে গতিশীল, কিন্তু বাসের ভিতরের পরিবেশে যা কিছু রয়েছে সবকিছুর সাপেক্ষে স্থিতিশীল। একইভাবে আমরা ট্রেনের মধ্যে যদি দুজন বন্ধু সামনাসামনি গল্প করতে করতে যাই, তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা গতিশীল, কিন্তু আমরা একে অপরের সাপেক্ষে, দুই বন্ধু যারা গল্প করছি বা ট্রেনে আরো যারা রয়েছে তাদের সাপেক্ষে আমরা স্থিতিশীল। ঠিক একইভাবে আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, আমরা বাসেও নেই, ট্রেনেও নেই, রাস্তায় দাঁড়িয়ে, মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমরা অবশ্যই স্থিতিশীল। কিন্তু পৃথিবী সর্বদা ঘূর্ণায়মান। পৃথিবীর আইনিক গতি রয়েছে এবং বার্ষিক গতি রয়েছে। পৃথিবী সব সময় সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সুতরাং পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরছি। এই কারণে বলা হয় পরম স্থিতি এবং পরম গতি বলে কোনো কিছু নেই। সকল স্থিতি এবং সকল গতি আপেক্ষিক। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এই স্থিতি এবং গতির সংজ্ঞাটা মুখস্থ রাখবে, এবং স্থিতি এবং পরম গতি বলতে কিছু নেই, এই উক্তিটির ব্যাখ্যা তোমরা তোমাদের মতো করে বই থেকে এবং আমি যা বললাম এখান থেকে সুন্দর করে নোট করবে। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয়, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা যায়। তুমি কোনো একটি জায়গা থেকে তোমার যাত্রা শুরু করেছো, দৌড়াতে শুরু করেছো বা সাইকেল চালাচ্ছ বা কোনোভাবে তোমার কার্যক্রম শুরু করেছো, তোমার অবস্থানে পরিবর্তন ঘটতেছে। তাহলে তুমি কি চিন্তা করছো? যে একটা বিল্ডিং থেকে তোমার দূরত্ব পরিবর্তন ঘটতেছে, তাহলে বিল্ডিংটাই হবে তোমার প্রসঙ্গ কাঠামো। তুমি একটা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছো, তুমি টি জাংশন থেকে যাত্রা শুরু করেছো, তাহলে টি জাংশনে যে চত্বরটি রয়েছে ওখানে থেকে তোমার দূরত্ব আস্তে আস্তে বাড়ছে, তাহলে ওটাই হবে তোমার প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তুও হতে পারে। তাহলে যার সাপেক্ষে আমরা স্থিতি বা গতি পরিমাপ করব তাকেই বলবো আমরা প্রসঙ্গ কাঠামো।
প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। আমরা গতি কি এটা শিখেছি, যে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানে পরিবর্তন হলে তাকে গতি বলে। এই গতি হচ্ছে, গতিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তোমাদের এখানে 5 প্রকার গতি সম্পর্কে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে চলন গতি, 2 নম্বর ঘূর্ণন গতি, 3 নম্বর জটিল গতি, 4 নম্বর পর্যায়বৃত্ত গতি, 5 নম্বর স্পন্দন গতি বা দোলন গতি। তাহলে চলন গতি কাকে বলে? চলন গতি হচ্ছে, তোমরা বুঝতে পারছি, যে কোনো বস্তু যদি সামনের দিকে চলতে থাকে তাকে আমরা কি বলবো? চলন গতি। কোনো গতিশীল বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তু যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে তাকে আমরা বলবো ঘূর্ণন গতি। আর জটিল গতি হচ্ছে চলন গতি এবং ঘূর্ণন গতি দুটো মিলে হয় জটিল গতি। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন সাইকেল চালাই তখন সাইকেলের চাকাটি কি ঘুরতে থাকে, এটি হচ্ছে ঘূর্ণন গতি। কিন্তু আমরা যারা সাইকেলের উপরে বসে থাকি তারা কি আমরা ঘুরতে থাকি চাকার সঙ্গে? আমরা কিন্তু সোজা পথে চলতে থাকি। তাহলে আমাদের গতিটা হবে চলন গতি আর সাইকেলের চাকার গতিটা হবে ঘূর্ণন গতি। এই দুটো গতি মিলে কি হবে? জটিল গতি। এরপরে আছে পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি কি এটা আমরা পরে একটু পরেই জানবো। তাহলে আমরা পরের স্লাইডে যাই। আমরা নিচের ছবিটি দেখি। এখানে দেখো যে একটা এখানে রয়েছে কি আমাদের জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তায় দেখো একজন ব্যক্তি এই সরল রেখা বরাবরে যদি অতিক্রম করে তাহলে তার এই গতিকে বলবো আমরা কি? রৈখিক গতি। চলন গতিকে আবার আমরা যে চলন গতিটা শিখলাম, এই চলন গতিটা হচ্ছে দুরকম, একটা হচ্ছে রৈখিক গতি আর একটা হচ্ছে বক্র গতি। যদি সরল রেখা বরাবর যায় তাহলে সেটাকে বলবো আমরা সরল রৈখিক গতি, এবং এটা যদি বক্র রেখা বরাবরে যায় তাহলে সেটাকে বলবো আমরা বক্র গতি। এখানে আমরা বস্তুটির দিকে একটু লক্ষ্য করি। দেখো বস্তুটি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ধরনের গতিকে আমরা কি বলবো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেটা হচ্ছে ঘূর্ণন গতি। দেখো এখানে যদি আমরা এটা মনে করি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? বস্তুটি একটা দেখো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে আবর্তন করছে, এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে বুঝতে পেরেছো ঘূর্ণন গতি কাকে বলে। এরপরে দেখো যে একটি ভ্যান গাড়ি, এটাকে আমরা আমাদের ভাষাতে ভ্যান গাড়ি বলি, ভ্যান বলেই বুঝি। এই ভ্যানটি কি সামনের দিকে চলছে। এখানে দেখো যে ভ্যানের চাকাটি ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, কিন্তু ভ্যানের যে প্ল্যাটফর্ম এটা তো ঘুরছে না, সমস্ত ভ্যান তো আর ঘুরছে না। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? আমরা আরো ভালোভাবে দেখি চিত্রটি। যদি ভ্যানের উপরে একটি বস্তু থাকে, তো ভ্যানের চাকাটি ঘূর্ণায়মান হবে, কিন্তু ভ্যানের উপরে যে বস্তুটি রয়েছে সেই বস্তুটি সরল রেখা বরাবর অতিক্রম করবে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? এই ধরনের গতিটি হচ্ছে জটিল গতি। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রটি তোমরা সবাই চেনো। এটি হচ্ছে একটি কি? ফ্যান। এই ফ্যান যখন আবর্তন শুরু করে, দেখো যে এই ফ্যানটি যখন ঘুরে এটা অবশ্যই একটি ঘূর্ণন গতি। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় রয়েছে যে ফ্যানের প্রতিটি পাখা, প্রতিটি বিন্দু একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে।
এই ধরনের গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? যে গতিশীল কোনো বস্তুর কোনো কণা যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে মনে হয় তোমরা বুঝতে পেরেছো পর্যায়বৃত্ত গতি কি। আরো ভালোভাবে বোঝার জন্য আমরা চিন্তা করি একটি ঘড়ির কথা। ঘড়ির একটি সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড পর পর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে। তাহলে এ ধরনের গতিকে আমরা কি বলবো? ঘড়ির কাঁটার গতিকে পর্যায়বৃত্ত গতি বলবো। আবার যদি আমি মিনিটের কাঁটা বলি, মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে, তাহলে এটাও হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর একই দিক থেকে অতিক্রম করছে, তাহলে এই গতিও হবে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ গতিশীল কোনো বস্তু যদি কোনো একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তার গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। দেখো, যে গতিপথ একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে, তাহলে এ ধরনের গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। আমরা এই চিত্রটি লক্ষ্য করি। এখানে একটি বস্তু রয়েছে। আমরা মনে মনে চিন্তা করি যে বস্তুকে একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া রয়েছে। তোমরা অনেকে দোলনাতে দোল খেয়েছো, ঠিক এইভাবেই ধরো একটি মার্বেলকে বা একটা যে কোনো বস্তুকে একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া রয়েছে। এই বস্তুটি এভাবে দুলছে। দেখো, এই ও বিন্দু থেকে বস্তুটি যাত্রা শুরু করেছে, একবার যাচ্ছে এ বিন্দুতে, আবার আসতেছে সি বিন্দুতে। তাহলে তার টোটাল যে পথ সেটা হচ্ছে এ থেকে সি। তাহলে আমি বলতে পারি তার ও এ সমান হচ্ছে অর্ধেক, আর ও সি সমান হচ্ছে তার পথের অর্ধেক। তাহলে অর্ধেক সময় কোন দিকে থাকতেছে? তার গতিপথের একদিকে, আর বাকি অর্ধেক সময় থাকতেছে গতিপথের অপর দিকে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? দোলন গতি বা স্পন্দন গতি। যে কোনো এখানে সংজ্ঞাটা হবে যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতিপথ যদি সরল রৈখিক হয় এবং গতিপথের অর্ধেক সময় গতিপথের একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অবস্থান করে, তবে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। দেখো, যে পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার একই পথে বিপরীত দিকে চলছে, তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে হয় গতি বিভিন্ন রাশিগুলো বুঝতে পেরেছো, বিভিন্ন গতি সম্পর্কে জানতে পেরেছো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা গতি কি শিখেছি, স্থিতি কি শিখেছি, বিভিন্ন প্রকার গতি শিখেছি। তো তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, এই কাজগুলো বাসাতে খুব মনোযোগ সহকারে করবে, খুব মনোযোগ সহকারে খাতায় লিখবে। আমি আবারও বলছি, খুব মনোযোগ সহকারে খাতায় লিখবে এবং সেখান থেকে ছবি উঠাবে। ছবি উঠে আমার পার্সোনাল আইডিতে পাঠাবে। তোমাদের ক্লাস 6 যে আইডিটি রয়েছে সেখানে নয়, আমার পার্সোনাল আইডিতে পাঠাবে। এবং তোমাদের জন্য আরো একটি কথা হচ্ছে যে তোমরা তোমাদের যে ক্লাসের আইডি রয়েছে, যে গ্রুপ রয়েছে ক্লাস 6 গ্রুপ, সেই গ্রুপে নিজস্ব আলাপচারিতা থেকে বিরত থাকবে। কোনো রকম কমেন্টস করবে না, শুধুমাত্র শিক্ষকরা যে পোস্ট দেবে সেই পোস্টগুলো তোমরা দেখবে, ভিডিওগুলো দেখবে। তাছাড়া যদি আমরা অন্য কোনো কিছু পোস্ট করি সেগুলো দেখবে। তোমরা নিজেরা কোনো রকম আলাপচারিতা, নিজেদের মধ্যে কোনো চ্যাটিং অথবা অন্য কোনো কমেন্টস, গুড কমেন্টস বা ব্যাড কমেন্টস, কোনো কিছুরই দরকার নেই। তোমরা শুধুমাত্র আমাদের পোস্টগুলো দেখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে হয় বুঝতে পেরেছো বিষয়টি। তাহলে বাড়ির কাজগুলো লিখবে এবং এগুলো সলভ করে আমার পার্সোনাল আইডিতে পোস্ট করবে। তাহলে ধন্যবাদ তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হলে চলবে না, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তো ধন্যবাদ তোমাদেরকে।